অধ্যায় ১ অবসেসড। যদিও ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গু তাদের অধিনায়কের পরামর্শে অবাক হয়েছিলেন, তবুও তারা শেষ পর্যন্ত সম্মতিতে মাথা নাড়লেন। তারা স্পষ্টভাবে জানত যে ফায়ার হ্যামার স্কোয়াডের একজন সদস্য দ্রুত হারে বৃদ্ধি পাবে। যদি তারা ধরে রাখতে না পারে, তাহলে সময়ের সাথে সাথে তারা পরিত্যক্ত হবে। এরপরে লু ফেং এবং অন্যরা এইচআর অ্যালায়েন্স মার্কেটে বিভক্ত হয়ে ট্রেনে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসে। ইয়ানজু শহর, মিনিউ সেক্টর। এখন পর্যন্ত রাত গভীর হয়ে গেছে। একটি ফাইটার অনলি গাড়ি, একটি ভক্সওয়াগেন টুয়ারেগ এসইউভি সেক্টরে প্রবেশ করার সময় কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি। বিপ! ভক্সওয়াগেন টুয়ারেগ লিমিট হলের প্রবেশ পথের সামনে থামল। চেন গু, ঝাংকিয়ে এবং লু ফেংয়ের বাড়িগুলো সবাই লিমিট হলের প্রবেশপথের সামনে জড়ো হয়েছিল। প্রধান প্রশিক্ষক উটংয়ের মতো ডোজো প্রশিক্ষকদের বাড়িও সেখানে ছিল। লু ফেং দরজা খুলে গাড়ি থেকে নামল। তিনি প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হল তার বাবা এবং মা দাঁড়িয়ে আছে এবং তার ভাই তার হুইলচেয়ারে বসে আছে। ভাই, লু হুয়াই প্রথম চিৎকার করেছিল। লু হুয়া, বাবা, মা। লু ফেং তার বাবা মা এবং তার ভাইকে জড়িয়ে ধরে। লু ফেং তার পিতামাতার আনন্দ অনুভব করতে সক্ষম হয়েছিল। চেন গু এবং ঝাং কেও তাদের পরিবারের সদস্যদের সাথে ছিলেন। তবে ঝাংকের স্ত্রী ও মেয়ের মুখ কান্নায় ভরে গেছে। যদিও তারা আগে থেকেই জানত যে ঝাংকে তার হাত হারিয়েছে, তবুও তারা কাঁদছিল। স্ত্রী, কন্যা, আমি এখন তোমার সাথে চিরকাল থাকব। ঝাংকে এর মুখে কোনো দুঃখ দেখতে পাচ্ছিলেন না। ভাই ঝাং, লু ফেং এক নজর চুরি করল। ঝাং জেহু এর সাথে তার বিরোধের কারণে ফায়ার হ্যামার স্কোয়াডের উপর টাইগার ফ্যাং স্কোয়াড আক্রমণ করার একটি অত্যন্ত উচ্চ সম্ভাবনা ছিল। আমাদের ডোজোর ৩ নায়ক নিরাপদে ফিরে এসেছে। এখন অনেক দেরি হয়ে গেছে, তাই আসুন আমরা সবাই কিছু সুন্দর বিশ্রাম নেওয়া যাক। প্রধান প্রশিক্ষক উটং হাসলেন। দলটি বিভক্ত হওয়ার সাথে সাথে হেসেছিল এবং লু ফেং এবং তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরে লু ফেং অবশেষে পুরোপুরি শিথিল করতে সক্ষম হয়েছিল। প্রথম দিনে তিনি ফিরে আসেন, তিনি প্রশিক্ষণ নেননি এবং কেবল শিথিল ছিলেন। তার ঢিলেঢালা ডোজো ইউনিফর্ম পরে তিনি সেক্টরে একটি স্বস্তিদায়ক হাঁটলেন। বিকেল, সেপ্টেম্বরের সূর্য তখনও নির্মম। লু ফেং, ডোজোতে ঘুরে আসুন। চেন গুকে তার ফোনের মাধ্যমে ডাকলেন। অধিনায়ক এখানে। ওহ, আমি সেখানেই থাকব। লু ফেং অবিলম্বে সীমার ডোজোর দিকে ছুটে গেল। লিমিটের প্রথম তলার ডোজোর একটি বারে লু ফেং, চেন গু এবং গাও ফেং একসাথে বসেছিলেন। গ্রেপগুলি পাশের জানালাটিকে ঢেকে রেখেছিল যাতে সূর্যের আলো প্রবেশ করতে না পারে। লু ফেং, এখানে 2টি নয়েম সিরিজের ছুরি ছুড়ে দেওয়ার জন্য আপনি চেয়েছিলেন। গাও ফেং তাদের হস্তান্তর করার সাথে সাথে হেসে উঠল। মোট 4-5 মিলিয়ন। তাড়াতাড়ি করে টাকা ট্রান্সফার কর, ধনী মানুষ। আপনি যদি কিছু দিতে ইচ্ছুক হন, তবে আমি কোনো অতিরিক্ত টিপ গ্রহণ করতে আপত্তি করব না। নয়েম সিরিজ ছুরি নিক্ষেপ। লু ফেং অবিলম্বে সূক্ষ্মভাবে মোড়ানো বাক্সটি গ্রহণ করে। বাক্সটি খোলার পরে অভ্যন্তরটি 2টি ভাগে বিভক্ত হয়েছিল। প্রতিটি অংশে একটি ছুরি ছিল এবং উভয়ই কালো ছিল। যখন চেন গু এবং অন্যরা গাও ফেংকে জেনেটিক ওষুধ কেনার জন্য সাহায্য করতে বলল, লু ফেং ক্যাপ্টেনকে তাকে 2টি 9তম সিরিজ নিক্ষেপের ছুরি কিনতে সাহায্য করতে বলে। এই মুহূর্তে লু ফেংয়ের কাছে ভালো নিক্ষেপের ছুরি খুবই গুরুত্বপূর্ণ। ছুরি বা অন্যান্য অস্ত্র নিক্ষেপ হোক না কেন, দাম বাড়তে থাকে। নিক্ষেপ করা ছুরিগুলি সস্তা কারণ সেগুলি ছোট এবং খুব কম উপাদান ব্যবহার করে, এমনকি একটি উচ্চ স্তরের দলনেতা স্তরের দৈত্যেরও একটি নয়েম সিরিজ নিক্ষেপকারী ছুরি ধ্বংস করতে সমস্যা হবে। ক্যাপ্টেন, আমি 4-5 মিলিয়ন স্থানান্তর করেছি। লু ফেং সরাসরি তার সেল ফোনের মাধ্যমে স্থানান্তরিত করেছেন। গাও ফেং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বললেন, $1ও অতিরিক্ত দেননি। লু ফেং, তোমার এখন অনেক টাকা আছে, তাহলে তুমি কেন আরও ভালো ব্লেড কিনবে না? একটি ভালো যুদ্ধ ইউনিফর্ম, হেসে উঠলেন চেন গু।
তিনি সবেমাত্র তার জেনেটিক ওষুধ পেয়েছেন, তাই তিনি অত্যন্ত ভালো মেজাজে ছিলেন। লু ফেং তার মাথা নাড়লেন। ছুরি নিক্ষেপ করা হালকা এবং খুব বেশি উপাদান ব্যবহার করে না, তাই আমি তাদের সামর্থ্য রাখতে পারি। একটি ফলক এবং ইউনিফর্ম। একটি নয়েম সিরিজের ভূতের ফলক ৩ বিলিয়ন চীনা ডলার। একটি নয়েম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম আরও বেশি অযৌক্তিক। মোট এটি হবে ১-২ বিলিয়ন চীনা ডলার। আমি কিভাবে এটা বহন করতে পারি? সৈনিক স্তর, ওয়ারলর্ড স্তর এবং ওয়ারগড স্তরের অস্ত্রগুলির মধ্যে মূল্যের পার্থক্য সত্যিই খুব বড় ছিল। তাই সে শুধু নিক্ষেপের ছুরি কিনবে। এমনকি যদি একজন সৈন্য নেতাও সেই যুদ্ধের ইউনিফর্মটি ছিঁড়তে না পারে, তবে সেই ইউনিফর্মটি অত্যন্ত ব্যয়বহুল হওয়া অদ্ভুত হবে না। এবং তার অ্যাডভান্সড ওয়ারিয়র লেভেল ফিটনেস লেভেলের সাথে, এমনকি যদি সে একটি ৮ম বা ৯ম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম পরে থাকে এবং এটি অক্ষত থাকে একটি দল নেতার আক্রমণের পরে, আক্রমণের প্রভাব তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। একজন ভিক্ষুক পোশাক পরলেও সে রাজকীয় হয়ে উঠবে না। যদি তার শরীর যোদ্ধার স্তরের হয় এবং তার যুদ্ধের ইউনিফর্মটি ওয়ারগোড লেভেলের হয়। এটা যুদ্ধের ইউনিফর্মের অপচয়। একটি যুদ্ধের ইউনিফর্ম উপায় ছুরি নিক্ষেপের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। গাও ফেং হেসেছিলেন। লু ফেং ঠিক বলেছেন। তার ৫তম সিরিজের যুদ্ধের ইউনিফর্ম তার বর্তমান শারীরিক ফিটনেস স্তরের জন্য উপযুক্ত। লু ফেং, গাও ফেং বললেন। লু ফেং ক্যাপ্টেনের দিকে তাকাল। এই মুহূর্তে চেন গু এবং ২ ওয়েই জিয়া ভাই সকলেই জেনেটিক ওষুধ ব্যবহার করতে যাচ্ছেন। জেনেটিক মেডিসিনের প্রায় ১ মাস সময় লাগবে তার প্রভাব পুরোপুরি দেখাতে। এবং তাদের শক্তি বৃদ্ধির পরে, তাদের শক্তিশালী শক্তিতে অভ্যস্ত হওয়ার জন্য তাদের ১ বা ২ মাসের প্রশিক্ষণেরও প্রয়োজন হবে। তাই আমরা সম্ভবত ২ বা ৩ মাস বিশ্রাম নেব। ২ বা ৩ মাস পর আমরা আবার মরুভূমিতে প্রবেশ করব, গাও ফেং বললেন। চেন গু মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি। লু ফেং হেসে উঠল যখন সে মাথা নাড়ল। আমিও প্রশিক্ষণের এই সুযোগটি নেব। আমি এই সময়ের প্রান্তরে ভ্রমণ থেকে বেশ কিছুটা লাভ করেছি। এখন আমি ফিরে এসেছি। আমি উৎপাদনশীলভাবে প্রশিক্ষণ দেব। ঠিক আছে, গাও ফেং হেসে উঠল যখন সে মাথা নেড়ে বলল, যদি আমরা আবার দেখা করতে চাই, তাহলে চলুন শহরের প্রধান সেক্টরে দেখা করি। আমার বাড়ি থেকে এখানে আসতে একটু সময় লাগে। ঠিক আছে। লু ফেং এবং চেন গু মাথা নাড়ল। প্রধান সেক্টর শহর পুরো সদর শহরের কেন্দ্র। ইয়াংজো শহর বা অন্য কোনো আশেপাশের শহর থেকে সেখানে যাওয়া অত্যন্ত সুবিধাজনক। ক্যাপ্টেন চলে যাওয়ার পর লু ফেং ২টি নিক্ষেপকারী ছুরি বাড়িতে নিয়ে আসেন। ওই রাত লু ফেংয়ের বাড়ির ট্রেনিং হলে ছাদের মাঝখানে প্রায় ১ মিটার প্রস্থ এবং দৈর্ঘ্য সহ একটি স্বচ্ছ কাচের টুকরো ছিল। জলের মতো কাচের মধ্য দিয়ে চাঁদের আলো জ্বলে উঠল। ট্রেনিং হলের মাঝখানে বসে লু ফেং কাচের মধ্য দিয়ে এক নজরে অসীম তারার আকাশ দেখতে পান। হিউ ২টি কালো নিক্ষেপকারী ছুরি লু ফেংকে ঘিরেছিল। অন্ধকার সোনার বলটি এখনও আমার চেতনার রাজ্যে রয়েছে এবং এটি প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তি ধারণ করে। এটা ঠিক যে আমার শরীর এতটা আধ্যাত্মিক শক্তি সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। লু ফেং মনে মনে ভাবলেন, তাহলে এখন আমাকে যা করতে হবে তা হল যত দ্রুত সম্ভব আমার শরীরের ফিটনেস লেভেল বাড়াতে হবে। আমার শরীর যত শক্তিশালী হবে, আমার আধ্যাত্মিক শক্তিও স্বাভাবিকভাবেই শক্তিশালী হবে। এটা বাড়তে থাকবে যতক্ষণ না একদিন অন্ধকার সোনালি বল অদৃশ্য হয়ে যায়। এরপরে লু ফেং 9 স্টেজ থান্ডার ব্লেড নির্দেশনা ম্যানুয়াল এবং এটির সাথে আসা ডিভিডি অনুসারে তিক্তভাবে এবং গুরুত্ব সহকারে অনুশীলন শুরু করেন। কৌশল লিউ গুয়াং, ডাও ইন কৌশল 9 স্টেজ হুন ইউয়ান এবং ব্লেড কৌশল থান্ডার ব্লেড। এবং লু ফেং ইতিমধ্যেই প্রান্তরে বজ্রপাতের প্রথম পর্যায় সম্পন্ন করেছেন। পু পু রাতের গভীরে যখনই লু ফেং একটি চপ, একটি আপারকাট বা একটি স্ল্যাশ করেন, তিনি 9 স্টেজ থান্ডার ব্লেড থেকে বল প্রযোগের কৌশল ব্যবহার করেন।
প্রতিটি আক্রমণে শক্তি পরিশ্রমের দুটি পর্যায়ে অন্তর্ভুক্ত থাকে, যার অর্থ লু ফেংয়ের শরীরের পেশিগুলি প্রতিবার তাৎক্ষণিকভাবে অন্য একটি শক্তি প্রয়োগ করে। স্ল্যাশ করার সময় তাৎক্ষণিকভাবে অন্য শক্তি প্রয়োগ করা আপনার হাড়, পেশি, কোষ ইত্যাদির উপর একটি বিশাল বোঝা। প্রায় ৮ ঘণ্টা অনুশীলন করার পর লু ফেং এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে তিনি মেঝেতে বসার সাথে সাথে নড়াচড়াও করতে পারেননি। 9 স্টেজ থান্ডার ব্লেড থেকে শক্তির পরিশ্রম আসলে আপনার শরীরের প্রতিটি অংশে একটি প্রচণ্ড বোঝা নিয়ে আসে। ৫ মিনিট বিশ্রাম নেওয়ার পর লু ফেং ডাও ইন কৌশল ৯ পর্যায়ে হুন ইউয়ান অনুশীলন শুরু করেন, মূলত ক্লান্ত শরীর যেন গরম ঝর্ণায় শিথিল হয়ে আরামদায়ক এবং নরম হয়ে ওঠে। ফলক এবং ডাও ইন কৌশল অনুশীলন করার পরে অবশেষে লু ফেং সবচেয়ে মৌলিক জেনেটিক প্রশিক্ষণের কৌশলটি শুরু করেছিলেন, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদেরও অনুসরণ করতে হবে, উজিন জিয়াং তিয়ান। চিচি প্রশিক্ষণের পরে লু ফেং অনুভব করেছিলেন যে তার শরীরের প্রতিটি কোষ ক্ষুধার্ত। এর ফলে তিনি যে জেনেটিক শক্তি শোষণ করেছিলেন তা পাগলের মতো গ্রাস করে ফেলেছিল। প্রতিবার তিনি অনুশীলনের সীমা বাড়াতেন। ১ মিনিট, ২ মিনিট। সময় যত গড়াচ্ছে লু ফেং আরও বেশি হতবাক হয়ে গেল। অবশেষে তার শরীরের প্রতিটি কোষ যেন খাদ্যে পূর্ণ আর শোষণ করতে পারে না। আজ আমি যে পরিমাণ জেনেটিক শক্তি শোষণ করেছি তা অতীতে আমি যে পরিমাণ শোষণ করেছি তার দ্বিগুণ। লু ফেং পুরোপুরি অবাক হয়ে গেল। নির্দেশনা ম্যানুয়াল বলে যে আমি যত বেশি 9 স্টেজ থান্ডার ব্লেড অনুশীলন করব, আমি তত বেশি জেনেটিক শক্তি শোষণ করতে সক্ষম হব। আমি বিশ্বাস করতে পারি না যে এটি এত বেশি ছিল। নির্দেশ ম্যানুয়ালের ব্যাখ্যা সত্ত্বেও লু ফেং এটা এতটা অযৌক্তিক হবে বলে মনে করেননি। যখন কেউ অনুশীলন করে যতক্ষণ না তারা এত ক্লান্ত হয়ে যায় যে তারা নড়াচড়া করতে অক্ষম হয়, এর মানে হল যে তাদের পেশিগুলিতে খুব বেশি রু অ্যাসিড রয়েছে, যা যখন আপনার শরীরের সমস্ত পেশি ক্লান্ত হয়ে যায়। শরীর এবং অন্যান্য অনেক কোষ সত্যিই অনুশীলনে যোগ দেয়নি, কিন্তু লু ফেং এর 9 স্টেজ থান্ডার ব্লেড বল প্রয়োগের ফলে শরীর এবং কোষগুলিও যোগ দেয়। যেমন কারো ক্ষুধা অনেক বেশি ব্যায়াম করার পর বড় হয়ে যায়। যখন শরীর এবং কোষ প্রচুর শক্তি ব্যবহার করে তখন তাদের ক্ষুধা অনেক বেড়ে যায়, যার ফলে তারা অনেক বেশি জেনেটিক শক্তি শোষণ করতে পারে। আমি শুধুমাত্র প্রথম পর্যায়ে আছি এবং এখনও জেনেটিক শক্তি শোষণের পরিমাণ অনেক বেড়েছে। ৯ম পর্যায়ে আসার পর আমি কত দ্রুত হব! আমি শুধু দ্রুত প্রশিক্ষণ নিতে সক্ষম হব তা নয়, আমার ব্লেডের শক্তিও অনেক বেড়ে যাবে। আশ্চর্যের কিছু নেই যে আপনি সমগ্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হয়ে উঠতে পারেন। ১ নম্বর গতি এবং ১ নম্বর বডি ফিটনেস। লু ফেং বিস্মিত হয়ে হাঁফিয়ে উঠলেন। আপনার শরীরের ফিটনেস স্তর দ্রুত বৃদ্ধি হলে এর অর্থ কী? লু ফেংয়ের জন্য এর অর্থ হল তিনি যে পরিমাণ আধ্যাত্মিক শক্তি সামলাতে সক্ষম হবেন তাও অনেক বেড়ে যাবে। এই দিন থেকে শুরু করে লু ফেং নিজেকে প্রশিক্ষিত করার সাথে সাথে প্রতিদিন তার সীমার কাছে পৌঁছেছিল এবং অবশেষে তিনি প্রশিক্ষণের সর্বোত্তম উপায় খুঁজে পেলেন, যেটি লিউ গুয়াং তার ব্লেড সুইং করার সময় চলছে। গতি দ্রুত হতে হবে না, কিন্তু প্রতিটি স্ল্যাশ এবং পদক্ষেপ গুরুতর হতে হবে। ক্লান্তির পরে তিনি তার ডাও ইন কৌশল প্রশিক্ষণ শুরু করেন। ডাও ইন কৌশল প্রশিক্ষণের পর তিনি বেশ কিছুটা শক্তি পুনরুদ্ধার করতেন। তিনি আবার তার কৌশল এবং ব্লেড কৌশল প্রশিক্ষণ দেবেন এবং তারপর আবার ডেয়াইন কৌশল প্রশিক্ষণ সহ্য করা। শুধুমাত্র শেষ পর্যন্ত তিনি তার জেনেটিক শক্তি প্রশিক্ষণ শুরু করবেন। প্রশিক্ষণের এই পদ্ধতিটি সবচেয়ে কার্যকর। এই প্রক্রিয়াটি প্রায় ৬ ঘণ্টা সময় নেয়, যা লু ফেংয়ের জন্য তার শরীরের ফিটনেস স্তর বাড়ানোর সর্বোত্তম উপায়। আসলে স্পিরিট রিডারের প্রচুর পরিমাণে আধ্যাত্মিক শক্তির সাহায্যে তার শরীরের ফিটনেস স্তর স্বাভাবিকভাবেই দ্রুত উন্নত হয় এবং লু ফেং বিশ্বের চূড়ান্ত কৌশল 9 স্টেজ থান্ডার ব্লেড প্রশিক্ষণও নিচ্ছেন, তাই তার উন্নতির হার আরও চমকপ্রদ। লু ফেং প্রতিদিন উন্নতি করছিল। চোখের পলকে ১ মাস কেটে গেল।
হু লু ফেংয়ের প্রতিটি দোল ট্রেনিং হলের মধ্যে শক্তিশালী বাতাস তৈরি করে, যা দেয়ালের সাথে আঘাত করার সময় স্বাভাবিকভাবেই বিলুপ্ত হয়ে যায়। এই ভিলাটি ডোজো অফ লিমিট দ্বারা ডিজাইন করা হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই প্রশিক্ষণ হলটি যত্ন সহকারে তৈরি করা হয়েছিল। ক্যাপ্টেনের ফোন। লু ফেং পাশ দিয়ে হেঁটে ফোনটা তুলে নিল। লু ফেং, প্রায় 1 মাস হয়ে গেছে। জেনেটিক ওষুধ ব্যবহার করার পর চেন গু, ওয়েই টাই এবং ওয়েই কিংয়ের শক্তি বেশ কিছুটা বেড়েছে। আমার মনে হয় আমাদের একটু দেখা করা উচিত, ফোনের মাধ্যমে গাও ফেংকে জিজ্ঞাসা করলেন। এখন পর্যন্ত ফায়ার হ্যামার স্কোয়াডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আসলে লু ফেং, এবং লু ফেং এর অবস্থান ভবিষ্যতে আরও স্থিতিশীল হয়ে উঠবে। তাই গাও ফেং প্রথমে লু ফেং এর মতামত জানতে চান। ঠিক আছে, আমরা কিছুক্ষণের জন্য একে অপরকে দেখিনি, লু ফেং হেসে উঠল যখন সে মাথা নাড়ল। এই গত মাসে তিনি প্রশিক্ষণের সাথে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়েছেন। যাই হোক, তার দ্রুত উন্নতি সত্যিই দুর্দান্ত অনুভব করে। ঠিক আছে, আমাকে দেখতে দিন। আমরা HR অ্যালায়েন্স মার্কেটে যাব, যেহেতু তাদের সেরা পরিষেবা রয়েছে, গাও ফেং বললেন। কখন ভালো সময়? লু ফেংয়ের হৃৎপিণ্ড হঠাৎ করেই একটা স্পন্দন এড়িয়ে গেল যখন সে জুজিনের কথা মনে পড়ল। আগামী কয়েকদিনের মধ্যে আমার জন্য স্কুল শুরু হবে। কিন্তু কলেজ চলাকালীন আমি শুক্রবার এবং সপ্তাহান্তে এখানে ম্যানেজার হব। ক্যাপ্টেন, আমি মনে করি আমাদের এই শনিবার দেখা উচিত, লু ফেং বলল। শনিবার? ঠিক আছে, এই শনিবার। 3 খণ্ডের চূড়ান্ত অধ্যায়ে। বছর 2056, 7ই অক্টোবর, শনিবার, যেদিন ফায়ার হ্যামার স্কোয়াডের 5 সদস্য HR অ্যালায়েন্স মার্কেটে দেখা করতে সম্মত হয়েছিল। দুপুর। সুন্দর বক্ররেখা সহ একটি কূপ যা কমনীয়তার বাতাস দেয় ধীরে ধীরে HR অ্যালায়েন্স মার্কেটের প্লাজায় চলে যায় এবং সরাসরি গেটের সামনে HR স্কাইস্ক্র্যাপারের লবিতে গিয়ে থামে। লু ফেং, যিনি একটি নৈমিত্তিক শার্ট পরা ছিলেন, চেন গুকে নিয়ে গাড়ি থেকে নামলেন। ভবনের প্রথম তলায় ঢোকার সময় দারোগান তাদের অভ্যর্থনা জানালেন। ঠিক আছে, স্যার, অপেক্ষা করুন। লু ফেং সবেমাত্র লবিতে পা দিয়েছিলেন এবং এক নজরে দেখেছেন দূরে একটি বারের সাদা শার্টে পেশাদার জুজিন কিছু যোদ্ধাদের সাথে কথা বলার সময় হাসছেন। তিনি বারের কাছে একটি ছায়া লক্ষ্য করতে পারলেন না এবং আরও কাছ থেকে দেখে জুজিনের চোখে আনন্দ ফুটে উঠল। লু ফেং সকসেনকে চিৎকার করে বলল সে হাসছিল। জুজিন লু ফেং বারের পাশে থাকা অবস্থায় হাসলেন। আমাকে 1 কাপ পুয়ের চা দাও। ও হ্যাঁ, তোমার কি সময় আছে আমাদের পুরানো ছাত্রদের জন্য চ্যাট করতে? জুজিন খানিকটা ইতস্তত করলেন এবং তারপর অন্য ওয়েটারকে জিজ্ঞেস করলে হেসে উঠলেন। তখন সে হেসে বার থেকে বেরিয়ে গেল। আজ এখানে খুব বেশি অতিথি নেই। লু ফেং, চল সেখানে চ্যাট করি। এই সময়ে চেনগু, যিনি দূরে একটি সোফায় বসেছিলেন, লু ফেংকে একটি বড় থাম্বস আপ দেন। বারের একটি শান্ত কোণে লু ফেং এবং জুজিন মুখোমুখি বসেছিলেন। লু ফেং, তুমি কখন মরুভূমি থেকে ফিরে এসেছ? তুমি কি এইমাত্র ফিরে এসেছ? চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ বসে রইল। সবুজ চা স্বচ্ছ কাপ একটি সবুজ আলো দিতে ঘটায়। আমি কিছুক্ষণের জন্য ফিরে এসেছি, লু ফেং উত্তর দিল। জুজিন একটা হাসি দিল এবং হাসতে পারল না কারণ সে বলল, আপনি এতদিন ধরে ফিরে এসেছেন এবং আপনি আপনার পুরানো সহপাঠীকে দেখতেও আসেননি। নাকি এটা হতে পারে তুমি আমার দিকে তাকাচ্ছ? আমার সিনিয়র ক্লাসে আপনিই একমাত্র ব্যক্তি যিনি একজন যোদ্ধা হয়েছিলেন, তাই আমি আপনাকে নিয়ে বড়াই করতে চাই যখন আপনি একদিন বিখ্যাত হবেন। হা হা, জুজিন, তুমি এখন কোনো কলেজে পড়ো? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। লু ফেং এবং জুজিন দুজন এখানে বসে অবাধে আড্ডা দিচ্ছিলেন। তারা এই মুহূর্তে তাদের জীবনে চলছে এমন কিছু বিষয়ে কথা বলেছেন। যদিও লু ফেং জুজিনের প্রতি ক্রাশ ছিল, যেটি সম্পর্কে জুজিন সচেতন ছিলেন। দুজনের কেউই সেই বিষয়টি নিয়ে আসেননি। তারা শুধু এখানে বসে এবং স্বাভাবিকভাবে এবং শান্তভাবে চ্যাট
লু ফেং নিজেও স্বাভাবিকভাবে চ্যাটিং করে বেশ সন্তুষ্ট ছিলেন। এ সময় কালো শার্ট ও কালো প্যান্ট পরা এক যুবক লিফট থেকে বেরিয়ে পড়ে। তিনি বারের কোণে তাকিয়ে জু জিন এবং লু ফেংকে দেখলেন। জিন কার সাথে কথা বলছে? যুবককে ভ্রুকুটি করে সে মনোযোগ দিয়ে দেখো, মনে হচ্ছে লু ফেং কে জু জিনের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ক্লাসের একজন অভিজাত ছাত্র ছিল। তিনি জু জিনের উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সম্পর্কে অনেক কিছু জানতেন এবং লু ফেং এবং ঝাং হাও বাইয়ের মতো বিখ্যাত ব্যক্তিদের ডেটা দেখেছেন। যুবকরা একটি ঠান্ডা হাসি দিল। জিন লু ফেংকে বাড়িতে এনেছে যখন আমরা আগে খাচ্ছিলাম। মনে হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক আছে। যুবকরা চুপচাপ বারের অপর পাশে বসে রইল। লু ফেং জু জিনের সাথে চ্যাট করার সময় ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল বার থেকে কেউ জু জিনের নাম ধরে ডাকছে। জু জিন উঠে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। দুঃখিত লু ফেং, আমাকে এখন কাজ করতে হবে। আমাকে কিছু মনে করবেন না। লু ফেং হেসে উঠল। জিন, এটা কি তোমার বন্ধু? এমন সময় একজন মানুষের কণ্ঠ বেজে উঠল। লু ফেং মাথা ঘুরিয়ে একজন সুদর্শন যুবককে দেখতে পেলেন যে দেখতে জু জিনের মতো। যুবকটি পাশে দাঁড়াল কারণ তিনি জু জিনের দিকে এবং তারপর লু ফেংয়ের দিকে হাসছিলেন। জু জিন আনন্দের সাথে হতবাক হয়েছিলেন। ভাই, আপনিও আজকে বাজারে এসেছেন? হ্যাঁ, এটা আমার পুরনো সহপাঠী লু ফেং। ভাই, আমাকে এখন কাজে যেতে হবে, যাতে আপনি লু ফেং এর সাথে চ্যাট করতে পারেন। ঠিক আছে, এগিয়ে যাও। যুবকটি হেসে উঠল যখন সে মাথা নাড়ল এবং তারপরে সে লু ফেংয়ের দিকে মাথা ঘুরিয়ে বলল, হ্যালো, লু ফেং। আমার সম্পর্কে বলা শেষ করতে দাও। আমি জু জিনের ভাই, জু গ্যাং। ভাই? সে যদি জু জিনকে পেতে পারে, এই লোকটি কি তার শ্যালক হবে না? হ্যালো, লু ফেং অন্য ব্যক্তির হাত নাড়াতে উঠে দাঁড়াল। হ্যালো, লু ফেং। জু গ্যাং বসার সাথে সাথে হেসে উঠল। আমি অনেক আগেই আমার বোনের হাই স্কুলে আপনার নাম শুনেছি এবং সেখানে মাত্র ৩ জন অভিজাত সদস্য ছিল এবং আপনি তাদের একজন। এবং আমি আমার বোনের কাছ থেকেও শুনেছি যে আপনি এখন আনুষ্ঠানিকভাবে একজন যোদ্ধা। লু ফেং মাথা নেড়ে হেসে উঠল। আহ, কত আশ্চর্যজনক! একজন ৮ বছর বয়সী যোদ্ধা। জু গ্যাংয়ের প্রশংসা করলেন এবং তারপর হেসে বললেন, আমার বোন কি স্কুলে খুব কম ছিল না? হ্যাঁ, কেউ বলতে পারেনি যে তার পরিবার খুব ধনী। লু ফেং হেসেছিল। তখন জু জিন আসলেই বেশ সরল এবং শান্ত ছিলেন। জু গ্যাংয়ের মুখে হাসি ফুটে উঠল। হা হা, আচ্ছা, আমার দাদা পরিবারের ম্যাডাম নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তিত। তাই তিনি তাকে অভিজাত স্কুলের পরিবর্তে একটি সাধারণ স্কুলে পড়তে দেন, যাতে তিনি সাধারণ জনগণের সাথে একত্রিত হতে পারেন এবং তাদের সাথে থাকতে পারেন। এখন যেটা দেখছি, আমার বোন সত্যিই বেশ ভালো পারফর্ম করেছে। লু ফেং একটু ভ্রুকুটি করলেন। পরিবারের ম্যাডাম? তিনি আগে থেকেই জানতেন যে জু জিন ছিলেন জু পরিবারের ম্যাডাম। আমার বোন কি তোমাকে তার পরিবারের পরিস্থিতি সম্পর্কে জানায়নি? বিভ্রান্ত সুরে জু গ্যাংকে জিজ্ঞেস করল। সে না, কিন্তু আমি জানি। জু পরিবার? লু ফেং শান্তভাবে হাসল। দেশের HR জোটের ১-২টি পরিবারের মধ্যে একটি। লু ফেং জু গ্যাং এর কথার অর্থ বুঝতে পেরেছিল। জু গ্যাং নিজে এটি বলেননি, তবে এই বিষয়টি বের করার জন্য অন্য একটি বিষয় ব্যবহার করেছেন। জু জিন হলেন জু পরিবারের ম্যাডাম। ওহ, তাই আপনি জানেন? জু গ্যাং কৃতজ্ঞতার সাথে বললেন। আসলে, এমনকি আমাদের মতো একটি বড় পরিবারেরও একটি বড় পরিবারের সমস্যা রয়েছে। উদাহরণস্বরূপ, কখনো কখনো আমরা যাকে চাই তাকে বিয়ে করতে পারি না। এই মুহূর্তে বেশ কিছু প্রতিভাধর যুবক আমার বোনের পিছনে যাচ্ছে। কিয়োটো শহরের ওয়াং জিনপিং এবং আমাদের জিয়াংনান শহরের মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ লেভেলের যোদ্ধার মতো, যার বয়স মাত্র ২-১ বছর। গু হাইক। লু ফেং চমকে উঠল। অন্যরা জু জিনের পড়ে যাচ্ছে। ওই গু হাই বেশ গেল। মাথা নাড়তে গিয়ে জু গ্যাংকে অপমান করল। সে কি শুধু একজন ওয়ারলর্ড লেভেলের যোদ্ধা নয়? সে কি মনে করে সে খেলছে? এমনকি আন্তর্জাতিক স্তরেও আমাদের জু পরিবারের যথেষ্ট অবস্থান রয়েছে।
আমরা কিভাবে আমাদের পরিবারের ম্যাডামকে একজন প্রতিশ্রুতিহীন যোদ্ধাকে বিয়ে করতে দেব? হয়তো সেই যোদ্ধা একদিন মরুভূমিতে মারা যাবে। লু ফেং ভ্রুকুটি করল। লু ফেং, তুমি রাজি না? যোদ্ধারা জীবন মৃত্যুর সীমানায় হেঁটে যায়, তাই তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। আমি কিভাবে আমাদের পরিবারের ম্যাডামকে একজন যোদ্ধাকে বিয়ে করতে দেব, তাই না? তিনি জিজ্ঞাসা হিসাবে জু গ্যাং হেসে। লু ফেংয়ের অভিব্যক্তি দেখে তিনি হেসে বললেন, ওহ, ভুল ধারণা করবেন না। আমি তোমার কথা বলছি না। লু ফেং খুব খারাপ মেজাজে ছিলেন। আমার কথা বলছেন না? এই জু গ্যাংকে কেবল এই নির্দিষ্ট বিষয়টি তুলে আনতে হবে, যা তাকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, তার জু পরিবারের ম্যাডামের এমন কোনো যোদ্ধাকে বিয়ে করার কোনো সুযোগ নেই যে কোনো কিছুর জন্য মারা যেতে পারে। সুতরাং লু ফেং, আপনি নিজের থেকে এগিয়ে না যান। আসলে জু গ্যাং কৃতজ্ঞতার সাথে বললেন, তার তুলনায় আমি ওয়াং জিং পিংকে বেশি পছন্দ করি। ওয়াং জিং পিং কিজোটোতে ওয়াং পরিবারের তরুণ মাস্টার। ওয়াং পরিবারের বিপুল পরিমাণ সম্পদের নিয়ন্ত্রণও রয়েছে। যদি সে শুধু বাড়িতে থাকে এবং কমান্ড দেয়, তবে বেশ কিছু যোদ্ধা তার জন্য কাজ করবে, তাই তাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে না। একজন ভাই হিসাবে আমি চাই আমার বোন একটি স্থিতিশীল জীবন যাপন করুক। জু গ্যাং দীর্ঘশ্বাস ফেলে, একজন যোদ্ধার তুলনায় বিপুল পরিমাণ সম্পদের অধিকারী তরুণ মাস্টাররা আমার বোনের জন্য উপযুক্ত মিল। যোদ্ধা? উদাহরণস্বরূপ আমার জু পরিবার এবং ওয়াং পরিবারের মতো পরিবার, কোনটির অধীনে যুদ্ধবাজ পর্যায়ের যোদ্ধাদের ভিড় নেই? এবং আমাকে অসংখ্য যোদ্ধা স্তরের যোদ্ধাদের কথাও উল্লেখ করতে হবে না। জু গ্যাং মাথা নেড়ে হেসে উঠল। জু গ্যাং স্পষ্টতই যোদ্ধাদের সম্পর্কে খুব একটা চিন্তা করে না। তিনি যোদ্ধা স্তরের যোদ্ধাদের সম্পর্কে আরও কম চিন্তা করেন। তার এত পুঁজি আছে। HR জোটের 1-2টি পরিবারের একটি হিসাবে তাদের প্রকৃতপক্ষে প্রচুর পরিমাণে যুদ্ধবাজ স্তরের যোদ্ধা এবং অত্যন্ত বিশাল পরিমাণ যোদ্ধা স্তরের যোদ্ধা রয়েছে। লু ফেং, অনেক দূর থেকে বাহিত একটি শব্দ। লু ফেং মাথা ঘুরিয়ে তাকাল। ক্যাপ্টেন গাও ফেং এবং ওয়েই জিয়া ভাইরা এসেছেন এবং চেন গুর পাশে বসেছিলেন। লু ফেং চিৎকার করে হেসে উঠল, ক্যাপ্টেন, আমি এখন আসছি। ইয়ং মাস্টার জু গ্যাং লু ফেং জু গ্যাংয়ের দিকে তাকিয়ে হেসে উঠল। জু গ্যাং একটা হাসি দিল। আসলে এত কিছু বলার পরে জু গ্যাং বিশ্বাস করেছিল যে তার বার্তা স্পষ্টভাবে অন্য ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। তার পরিবার এমনকি 2-1 বছর বয়সী মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ লেভেলের যোদ্ধাকেও ছোট করে। সুতরাং আপনি, লু ফেং, একজন রকি যোদ্ধাকে তার জায়গাটি জানা উচিত এবং আমার বোনকে বিরক্ত করা বন্ধ করা উচিত। তরুণ মাস্টার জু গ্যাং, আপনার জু পরিবার নিশ্চিত যে দুর্দান্ত যুদ্ধবাজ পর্যায়ের যোদ্ধাদের ভিড় নিয়ন্ত্রণ করতে সক্ষম? লু ফেং হেসে বললেন, তবে আমি ভাবছি যে আপনার জু পরিবার ইচ্ছামতো একজন ওয়ারগড ফাইটারকে কমান্ড করতে পারে কিনা। জু গ্যাং জমে গেল। যুদ্ধ দেবতা? জিয়াংনান শহরে তাদের কয়টি? তার জু পরিবারে একজন ওয়ারগড লেভেলের ফাইটার আছে, কিন্তু সেটা শুধুমাত্র কারণ জু পরিবার সেই যোদ্ধাকে মোটা অঙ্কের টাকা দিয়ে চাপিয়ে দিচ্ছে। আমি ভাবছি যে আপনার জু পরিবার এমন একটি অস্তিত্বের সাথে দেখা করতে সক্ষম হবে যা একটি ওয়ারগডকে ছাড়িয়ে যায়। লু ফেং অনুসরণ করেছে। জু গ্যাং এর মুখ আরও খারাপ হয়ে গেল। শক্তিশালী যোদ্ধা হনের মতো একটি অস্তিত্ব যা ওয়ারগড স্তরকে অতিক্রম করে। একটি অস্তিত্ব যা একটি সম্পূর্ণ সেনাবাহিনীর সমান। এমনকি যদি তার পরিবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধার সাথে দেখা করতে চায়, তবে তাদের অধিকার নেই। এবং তাদের সমান করার চেষ্টা করার কথাও বলবেন না। হং এবং থান্ডার গড এর তুলনায় জু পরিবারটি পিঁপড়ার মতো। তরুণ মাস্টার জু গ্যাং, আমরা বন্ধু হিসাবে গণনা করি, তাই আমি আপনাকে মনে করিয়ে দেব। যোদ্ধাদের অবজ্ঞা করবেন না। লু ফেং জু গ্যাংয়ের দিকে তাকাল। জু গ্যাং তার সাথে কোনো সম্মানের সাথে আচরণ করেছিল, তাহলে কেন লু ফেং তাকে সম্মান করবে? একথা বলার পর লু ফেং মাথা ঘুরিয়ে চলে গেল। লবির এয়ার কন্ডিশনার থেকে ঠান্ডা বাতাস শান্ত হচ্ছিল যখন মৃদু সঙ্গীত নদীর মতো বয়ে যাচ্ছিল।
যাই হোক, লু ফেংয়ের হৃদয়ে আগুন ছিল। উদাহরণস্বরূপ, আমার জু পরিবার এবং ওয়াং পরিবারের মতো পরিবার, কোনটির অধীনে যুদ্ধবাজ পর্যায়ের যোদ্ধাদের ভিড় নেই? এবং আমাকে অসংখ্য যোদ্ধা স্তরের যোদ্ধাদেরও উল্লেখ করতে হবে না। লু ফেংয়ের মাথায় জু গ্যাংয়ের কথাগুলো বারবার ঘুরছে। জু গ্যাং, আপনি কি আমাকে পিছিয়ে দিতে এবং আপনার বোনের পিছনে যাওয়া বন্ধ করার জন্য এই সব বলেননি? লু ফেংয়ের দৃষ্টি ঠান্ডা ছিল। চিন্তা করবেন না, আমি, লু ফেং, অবশ্যই যোদ্ধাদের শীঘ্রই পৌঁছে যাব। একজন যোদ্ধা যে সরকারের সেনাবাহিনীর সমান আচরণ করে। সেই সময়ে আমি আপনার জু পরিবারকে হাসিমুখে আমাকে গ্রহণ করতে বলব। অবশ্যই তিনি জু জিনের পড়ে যাবেন। যাই হোক, তিনি জু পরিবার তাকে হাস্যোজ্জ্বল মুখ এবং একটি লো প্রোফাইল তাদের মতো গ্রহণ করতে হবে। যোদ্ধারা বিশ্বের চূড়ান্ত শক্তি। সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের সামনে তথাকথিত সুপার পরিবারগুলো শুধুই নোংরা। এই মুহূর্তে 2056 সালের 7 অক্টোবর দুপুরে জু গ্যাংয়ের সাথে লু ফেংয়ের প্রথম যোগাযোগের কারণে তার উচ্চাকাঙ্ক্ষা শুরু হয়েছিল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.